হাহাকার এবং করুণ আর্তনাদ সারা ভারতবর্ষের পাশাপাশি গোটা বাংলা জুড়ে এ যেন এক অন্যরকম চিত্র। অ্যাডভান্স নিউজ বাংলার সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে ঠিক ঘড়ির কাঁটায় 10:45 আমরা উপস্থিত রয়েছি অ্যাডভান্স নিউজ বাংলার স্টুডিওতে। আর আজকের বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত রয়েছে একাধারে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগ্রামী নেতা বাসি শেখ মহাশয়। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে যারা লাইভ অনুষ্ঠান দেখছেন দর্শকরা, তাদেরকেও আমরা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের এই অনুষ্ঠান শুরু করব। একদম। তার পাশাপাশি আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরো একজন গণতান্ত্রিক আন্দোলনের যুবনেতা বিপুল শেখ মহাশয়। প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। প্রথমে আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত শ্রোতা আমাদের এই কথা শুনতে পাবে, প্রত্যেককে আমার এটাই আশা করবো যে কোটি কোটি শান্তি বসতি হোক, আমরা সবাই মিলেমিশে বসবাস করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রাখি। একদম। আমাদের যে মূল পর্ব, মূল আলোচনা, সেই আলোচনার দিকে আমরা এগিয়ে যাব। বর্তমান সময়ে ভারতবর্ষ যেন এক কুলসিত। বর্তমান সময়ে দিকে দিকে আমরা দেখতে পাচ্ছি মানুষ যেমন শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, আবার শিক্ষা নিষ্পেষিত হচ্ছে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুদের ওপরে নানানভাবে নিষ্পেষিত, অত্যাচারিত করা হচ্ছে, একটা জাতিকে বারংবার কোণঠাসা করা হচ্ছে। আমরা ইতিমধ্যেই আমাদের যে লাইন বা আমাদের যে ভাষা, সে ভাষায় আপনারা বুঝতে পারছেন ভারতবর্ষের ঐতিহ্যবাহী যে অ্যাসেট বা যে সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সেই সম্পত্তির ওপরে হস্তক্ষেপ করলেন কেন্দ্র সরকার এবং ইতিমধ্যে সে ওয়াকফ বিল 2024 পাশও হয়ে গিয়েছে পার্লামেন্টে। অনেকের মুখ থেকে আমরা এর প্রতিবাদ, এর আওয়াজ শুনতে পেলেও কোথাও না কোথাও যেন একটুখানি খামতি থেকে আছে। আমরা প্রথমেই সেই প্রশ্নের দিকে চলে যাব। বাসিরদার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। বাসিরদা, নানাবিধ আন্দোলন আমরা দেখলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে, বাংলা জুড়ে দেখলাম ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে বাংলার যারা লড়াকু নেতৃত্ব রয়েছে, তারা এই ওয়াকফ বিল বিরোধিতায় সংগ্রামে নেমেছিল, আন্দোলনে নেমেছিল। তারপরও ফল কিন্তু কেন্দ্রের দিকে গেল। কি বলবেন? ক্ষেত্রে বলার একটাই কথা, যে যেটা হওয়ার সেটাই হয়েছে। আর এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র গোটা ভারতবর্ষে একটা বিশেষ সম্প্রদায়কে শেষ করার জন্য। এই ষড়যন্ত্র আজকের নয়, গতকাল বিল পাস হয়েছে, কিন্তু এর সূত্রপাত ওই ভারতবর্ষে স্বাধীনতার পূর্বে। স্বাধীনতার পূর্বে এই যে ষড়যন্ত্র রচনা করেছে আরএসএস এর নাগপুর দপ্তর থেকে গোটা ভারতবর্ষের পরিকাঠামো পরিচালিত হচ্ছে। তাদের মূল শত্রু হচ্ছে কমিউনিস্ট, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মুসলিম, আর তাদের পরম বন্ধু হচ্ছে ইংরেজরা। ইতিহাস তার সাক্ষী। তাদের যা পরিকল্পনা, সেই পরিকল্পনায় তারা দীর্ঘদিন ভারতবর্ষে সেই সুযোগটা পায়নি, ছলে বলে কৌশলে সেই সুযোগ পেয়েছে, সেটাকে কাজে লাগালো। এবার আপনি যেটা বললেন আন্দোলনের মুখ, আন্দোলন ভারতবর্ষে হয়নি। কোথায় আন্দোলন হয়েছে? আপনি বললেন ইমামরা আন্দোলন করেছে, কোথায়? এই কয়েকটা সভা রাস্তায়। কি করবে এই সভা? পাবলিককে শুনিয়ে? পাবলিক সংসদে বসে আছে? কোন পাবলিক? আপনি, আমি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আপনারা, আমরা পাবলিক সংসদে আছি বসে? সংসদের যে ভালো মন্দ খাবার আমরা সেখানে খাচ্ছি? সংসদের যে মোটা মাইনে
আমরা ভোগ করছি, না আমরা ভোট দিয়ে কাউকে পাঠিয়েছি তিনি ভোগ করছেন। তাহলে আমাদের উচিত ছিল, এই সমাজের মানুষের উচিত ছিল তাকে প্রেসার ক্রিয়েট করা। আমরা সেখানে ব্যর্থ, আমরা পারিনি। যে আপনাকে আমরা সংসদে পাঠিয়েছি আইন তৈরি করার জন্য, একদম দেশ শাসন হবে, সেই দেশ কোন পথে যাবে আগামী দিনে সেই শাসন ব্যবস্থা তৈরি করার জন্য আপনাকে পাঠিয়েছি সংসদে। আপনি এই লড়াইটা সংসদে দেন, আমরা সেক্ষেত্রে ব্যর্থ। অবশ্যই আমরা যেহেতু ব্যর্থ, আমাদের যারা প্রতিনিধি তারা স্বাভাবিকভাবে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। একদম এটা আপনারা দেখেছেন, সংসদে লাইভ টেলিভিশন দেখেছেন। অবশ্যই এক্ষেত্রে বলার কিছু নেই, যেটা হওয়ার সেটা স্বাভাবিক হয়েছে। আপনি ক্ষমতায় আছেন, তো ক্ষমতায় যিনি আছেন তিনি তো চেষ্টা করবেন তার রাজত্ব কায়েম করার জন্য। একদম ওনার যা পরিকল্পনা, নাগপুরের যা পরিকল্পনা, কেন্দ্র সরকার তো নেই দেশে, নাগপুর সরকার চলছে, এখানে কোনো সরকার নেই, একেবারে নাগপুর সরকার, আরএসএস সরকার। তাহলে আরএসএস সরকারের আরএসএস এর যা পরিকল্পনা ভারতবর্ষের জন্য, সেটা একেবারে বাস্তবায়িত হয়ে গেল স্বাভাবিকভাবে। অবশ্যই তাদের যে এজেন্ডা সেই তাদের যে এজেন্ডা সেটা একদম ফুলফিল। এই ওয়াকফ সম্পত্তির হকদার মুসলমানরা, একদম মুসলিমরা, এটা কোনো কথাই হবে না। তাহলে সেই হক থেকে এদেরকে বঞ্চিত করো, এদের সম্পত্তি নষ্ট করো, ওদের কাছ থেকে কেড়ে নাও, দুর্বল করো। একে তো মানে হাতেও মারছে গোটা ভারতবর্ষে একদম। একটা শ্রেণীকে ব্যবহার করে, এবার ভাতে মারারও সমস্ত বন্দোবস্ত অবশ্যই। কেন্দ্রে। এবার আপনি চলে আসেন রাজ্যে, একই রকম ভাবে আমরা যাচ্ছি, রাজ্যে যাব, তার আগে বিপুলদা আমাদের সাথে রয়েছে। বিপুলদার কাছে আরো একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বিপুলদা, ইতিমধ্যে আপনি অবগত রয়েছেন যে হাইকোর্ট কিছুদিন আগে যে অর্ডার দিয়েছিল এবং যে রায় দিয়েছিল, সে রায় আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু বহাল রাখলো। 2016 সালের যে প্যানেল পুরোপুরি ভাবে যারা শিক্ষাকর্মী রয়েছিল এবং শিক্ষক রয়েছিল পুরোটাই বাতিল হয়ে গেল। এই যে শিক্ষকদের চোখের জল, একজন বিপ্লবী সংগ্রামী যুবক হিসাবে, শিক্ষা অনুরাগী হিসাবে কিভাবে দেখছেন বিষয়টি? আজকে আমি সকালবেলা যখন মোবাইলটা খুলি, মোবাইল খোলার মাত্রই আমি চোখে দেখলাম যে 26,000 চাকরি বাতিল। তখন আমি সঙ্গে সঙ্গে মর্মাহত এবং এতটাই মানে ভেঙে পড়লাম যে শুধু 26,000 চাকরি নয়, একটা শিক্ষা ব্যবস্থা। আমি এই চাকরির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। 2016 সালে 27শে নভেম্বর 11-12 এবং 4 ডিসেম্বর 9-10 পরীক্ষা হয়েছিল। তার নিয়োগ 2019 সালে শুরু করা হয়েছিল। এই সরকার আসার পথে একমাত্র এই পরীক্ষাটা নিয়ে চলে এসেছে। যে অনেক দুর্নীতি, অনেকে পরীক্ষা দেয়নি, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, 0 পেয়েছে, 2, 3, 4 পেয়েছে। এতগুলো দুর্নীতি এমনভাবে করেছে, পুরো প্রাতিষ্ঠানিক এবং দুর্নীতিকে সিস্টেম করে রাজ্যের যে শীর্ষ প্রশাসক মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, তার এসি ঘরে বসে পরিকল্পনা করে যেন পরীক্ষা মেধার মধ্যে চাকরি না দেওয়া হয় সেই ব্যবস্থা করেছিলেন। এবং টাকার বিনিময়ে তাদের কর্মীকেও ফ্রিতে চাকরি দেয়নি, টাকা নিয়েছে, টাকার বিনিময়ে চাকরি দেওয়া হলো। শিক্ষা, আমরা সমাজকে উন্নতি করার জন্য, দেশকে উন্নতি করার জন্য শিক্ষাকে উন্নতি করতে হবে এবং করে আসছি। সেই জায়গা থেকে আজকে স্কুল গড়াটা 12টা বাজিয়ে দিয়েছে। শিক্ষকদের যে মূল্যবোধ, একজন শিক্ষক তার দায়িত্ব ছাত্রছাত্রীকে পড়ানো, সেই জায়গায় সেই মূল্যবোধ হারিয়ে দিয়েছে। ছাত্রছাত্রী যে শিক্ষকের প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে সেই মূল্যবোধ হারিয়ে দিচ্ছে। কারণ একজন দুর্নীতি বা শিক্ষককে কোনো ছাত্রছাত্রী সম্মান করতে পারে না। তাই আজকে এই টাকার বিনিময়ে বিভিন্ন বহুত দিন ধরে 2019 সাল থেকে 2025 সাল এতদিন কেস ছিল হাইকোর্টেরা বারংবার বলেছিলেন, যে বিচারপতি ছিলেন, যে আপনারা বলুন কারা অযোগ্য, কারা যোগ্য, কারা টাকা দিয়ে পেয়েছে, কারা
সত্যিকার যোগ্য পেয়েছে, অনেক ওটা যোগ্য 1 আছে। বছর সময় পেয়েছিল রাজ্য সরকার। সেখানে বারংবার কোর্টকে বিভ্রান্ত করেছে, তারা প্রমাণ দিতে চায়নি, বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছে। তারপরে আবার এই চাকরি প্রার্থীরাই সুপ্রিম কোর্টে যায়, তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমি প্রত্যেকটা কামড়ে যখনই ডেট হয় মানে খোঁজ রাখি, প্রত্যেকটা খোঁজ রেখেছি আমি, প্রত্যেকবার বলেছে, প্রথমেই বলেছে যে এটা একটা পরিকল্পিতভাবে দুর্নীতি বলেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। তো আজকাল বিচার ব্যবস্থার প্রতি অনেক মানুষের অনেকটা দুর্বলতা এসেছে অবশ্যই। বিভিন্ন কারণে। সেই জায়গা থেকে প্রধান বিচারপতি বললে, বারবার বললে যে আপনারা যোগ্য কে অযোগ্য আপনারা দেন। এসএসসি কে বললো, সরকারকে বললো, শিক্ষা দপ্তর, মধ্য শিক্ষা দপ্তরকে বললো, কিন্তু কেউ দিল না। বারংবার একটা বিভ্রান্তি এবং কোটি কোটি টাকা দিয়ে উকিল দিয়ে কেস লড়ালো। আর বিকাশ রঞ্জন তখন সিপিএম এর নাম করলো। সরকার একবারে বলছে এই দুর্নীতির চাকরির টাকা মমতা ব্যানার্জি তার ভাইপোকে কোটি কোটি টাকার মালিক করার জন্য এই যে শান্তিনগরে বাড়ি করেছেন, এই বাড়ির ইটগুলো সব চাকরি প্রার্থীদের টাকার। উনি যে বিশ্বমানের লিফট করেছেন, তার টয়লেটটা করেছে আন্তর্জাতিক মানের, সেই সমস্ত টাকা একেবারে এই চাকরি প্রার্থীদের টাকা। আজকে আমি বলবো আপনাদের মাধ্যমে যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা শিক্ষিত মঞ্চ আছে প্রত্যেককে হাত জোর করে বলবো, আপনারা যেখানে দুর্নীতি হয়েছে, এই সরকার দুর্নীতি করেছে, এই সরকারের গলাটি টিপে ধরুন, এই বলুন যে আমাদেরকে যোগ্য, আমাদেরকে চাকরিটা বাঁচে কেন দেওয়া হলো না, কেন আমাদেরকে যোগ্য তালিকা দেওয়া হলো না, আর কেন অযোগ্যদের বাতিল করা হলো না। সেখানে এই সরকারকে যতক্ষণ চেপে না ধরবে, দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, দুর্নীতি হচ্ছে সমাজের ক্যান্সার। একদম, আমরা আসছি বিপুল দা আপনার কাছে। একদমই তাই। বিভিন্ন পত্র পত্রিকা এবং মিনিস্ট্রি মিডিয়া যদি লক্ষ্য করা যায় তাহলে সেখানে দেখবেন সুপ্রিম কোর্ট বারংবার রাজ্য সরকারকে তলব করেছিল প্রকৃত পক্ষে দুর্নীতিগ্রস্ত বা যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের লিস্ট দেওয়া হোক। তাহলে এই নিয়ে প্রশ্ন উঠছে রাজ্য সরকারের উপরে যে রাজ্য সরকার কেন সুপ্রিম কোর্টকে সহযোগিতা করলো না। সেখানে তো প্রশ্ন থেকেই থাকছে, তার কারণ যদি অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টকে দেওয়া হতো, সেখানে যদি 4 থেকে 5 হাজার অযোগ্য বেরোতো, তাহলে 21,000, আনুমানিক 21,000 চাকরি প্রার্থী যারা ছিল তারা কিন্তু যোগ্য চাকরি প্রার্থী বেঁচে যেত। আমরা বাসিরদার সাথে যে আলোচনাটা করছিলাম, বাসিরদা ঠিক একদিকে রাষ্ট্র তথা কেন্দ্র সরকার যেভাবে তাদের উদ্দেশ্য লক্ষ্য তারা পূরণ করলো, এই যে ওয়াকফ বিল যে পাস, এনে রাজ্য সরকারের ভূমিকা কিভাবে দেখছেন আপনি? শুনুন, এখানে সরাসরি রাজ্য সরকারের ভূমিকা নেই, তবে রাজ্য সরকার যে দলটা পরিচালনা করছে তাদের যারা সংসদের সদস্য, তাদের যে লড়াইয়ের ভূমিকা মানুষের কাছে একরকম দেখাচ্ছে, আর ভেতরে একটা অন্যরকম বিষয় আছে। কারণ এই দুটো সরকারেরই যে প্রধান, দুজনেই কিন্তু নাগপুরের ছাত্রছাত্রী। যদি কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই যিনি প্রধান, প্রশাসনিক প্রধান, দুজনেই কিন্তু নাগপুরের ছাত্রছাত্রী। আপনি বলছেন, যদি বলেন যে কেন, এই প্রশ্ন আমি হয়তো এলিগেশন দিতে পারি। অবশ্যই অবশ্যই, একদম। আপনি দেখুন যে গোটা ভারতবর্ষের দিকে তাকাতে গেলে আজকে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, মানে একেবারে বলে শেষ করতে পারবেন না। এই সরকারটা অবৈধভাবে যেমন এসেছে, হাজার হাজার মানুষের রক্তে তার পুরো শরীর পা থেকে মাথা পর্যন্ত রক্তে রাঙিয়ে ক্ষমতা এসেছে। হাজার হাজার বেকার শিক্ষিত যুবক যুবতীর স্বপ্নকে ধূলিসাৎ করেছে টাটার ন্যানো কারখানা না করতে দেওয়ার, সেই স্বপ্নকে নষ্ট করে এসেছে। মাওবাদী দিয়ে বামপন্থীদের হাজার হাজার কর্মীকে খুন করিয়েছে মাওবাদীদের সাথে যোগ সাজেশ করে, সেই রক্ত তার শরীরে লেগে আছে। তাহলে অবৈধভাবে যে সরকার এসছে তার পথটা চলার অবৈধ। আপনি দেখুন, আমি বলছি না, এটা সুপ্রিম কোর্ট বলছে, দেশের সর্বোচ্চ বিচার ব্যবস্থা বলছে যে উনি অবৈধভাবে এই চাকরিগুলো দিয়েছেন, বাতিল। তাহলে যে সরকার অবৈধভাবে চাকরি দেয় সেই সরকারটা কি করে বৈধ হতে পারে? দেখুন,
গোটা পঞ্চায়েত ব্যবস্থায় পঞ্চায়েতগুলো অবৈধভাবে মানুষের ভোটাধিকার হরণ করে জোর জবরদস্তি ছাপ্পা ভোট দিয়ে ব্যালট পেপার নতুন করে ব্যালট বক্সে গুঁজে দিয়ে তারা জবরদখল করে বসে আছে। পৌরসভাগুলো জবরদখল করে ভোট করে মানুষকে ভোট না দিতে দেওয়া, বিরোধীদেরকে গণতন্ত্র হত্যা করে, মানে অগণতান্ত্রিক ভাবে বিরোধীদেরকে মেরে তাড়িয়ে দেওয়া, পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেওয়া বিরোধীদের দিকে, সেই সমস্ত দিকে দখল করে বসে আছে। আপনি লোকসভা, বিধানসভা হয়তো বলবেন যে সেনাবাহিনীতে ভোট হয়েছে, ধর্মটাকে ব্যবহার করছে অবৈধভাবে রাজনীতির সঙ্গে। একদম। মানুষ, ভারতবর্ষের মানুষ ধর্মপ্রাণ, হিন্দু বলেন, মুসলিম বলেন, শিখ, ইসাই, যাকেই বলেন। তাহলে যখন ধর্ম নিয়ে মানুষকে আঘাত করবে, মানুষ আতঙ্কগ্রস্ত হবে। আজকে আপনি দেখুন, শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার অনব্রত মুসলিমদেরকে বিষোদ্গার করছেন, তার বিরুদ্ধে একটা ফৌজদারি মামলা হয়। একদম। আমি একটা ফেসবুকে কিছু লিখি, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার সেল আপনার পিছনে একেবারে জোকের মতো লেগে যাবে। অবশ্যই। তাহলে এত কিছু করার পরেও এমন কোন ডিপার্টমেন্ট নেই, পৌরসভা বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, পশ্চিমবঙ্গে অবৈধ যে পথ অবলম্বন করে চাকরি, অবৈধভাবে সেই ডিপার্টমেন্ট চালানো, ভরপুর অবৈধ। তাহলে সেই অবৈধ করার পরও দেশের আইন ব্যবস্থা, দেশের যে তদন্ত সংস্থাগুলো কি করছে, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নেই। হাতে কোনো কটা পুঁটি মাছ ধরা পড়ে ভরে রেখে দিয়েছে, আর রাঘব বোয়াল বসে আছেন, বিন্দাস ঘুরছেন, লিফটে একতলা উঠছেন, সামান্য একতলা লিফটে উঠছেন, এবং কোটি কোটি টাকা দামের লিফট, কোটি কোটি টাকা দামের চশমা, লাখ লাখ টাকা দামের পোশাক। সামান্য একটা হার্ডওয়্যারের ব্যবসায়ী ছিলেন, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কোথা থেকে আসে? তাহলে এই যে এত দুর্নীতি, যিনি বলছেন আমার বসকে পৃথিবীর কারো ক্ষমতা নেই ছোঁয়ার, ধরা তো দূরের কথা, তিনি মিডিয়াতে বলেছেন, শুনেছেন সবাই। তো সেই জায়গা থেকে উনি পরিষ্কার বলছেন, নাম বলে বলেছেন, অভিষেক এত 15 কোটি টাকা নেবেন, 15 কোটি টাকা ছাড়া মানবেন না। আর সিবিআই বলছেন জৈনেক অভিষেক ব্যানার্জি, পশ্চিমবঙ্গে উনি আবার জৈনেক হয়ে গেলেন, উনি নাকি সেকেন্ড ইন কমান্ড, উনি নাকি যুবরাজ, অনেক রকম বিশেষণ আছে। আবার সিবিআই এর পাতাতে লিখছেন উনি যে জৈনেক অভিষেক ব্যানার্জি। কিঞ্চিত ঘুরে বেড়াচ্ছেন, কেন ঘুরে বেড়াচ্ছেন? নিশ্চয় যদি কারো আশীর্বাদ না থাকে, অবশ্যই মোহনবাসী যতক্ষণ না বাঁচবে, পশ্চিমবঙ্গে দুর্নীতি করে যাও কোনো কথা নেই, কিচ্ছু হবে না। একদম। তাহলে এই জন্য আমি বলছি যে যেমন কেন্দ্র সরকার এই অকপ নিয়ে মুসলিমদেরকে শেষ করলো, অনুরূপ ভাবে পশ্চিমবঙ্গে ওবিসি নিয়ে মুসলিমদের বেশিরভাগ সংখ্যা শেষ করে দিল, কোনো লড়াই নেই। আলিয়া ইউনিভার্সিটি শেষ করে দিল শিক্ষা ব্যবস্থাটাকে, কোনো মাথা ব্যথা নেই, খুব সুকৌশলে মাদ্রাসা বোর্ডটাকে ঘোটালায় শেষ করে দিল। এবং তার সঙ্গে সঙ্গে আপনি এই আলিগড় ইউনিভার্সিটিটা, কোনো ব্যবস্থাপনা নেই, কোনো রাজ্য সরকারের হেলদোল নেই। ওরা মুখে বলছে, ঢাকঢোল পিটিয়ে বলছে, ইনি সুকৌশলে বলছেন, সুকৌশলে সাইলেন্টলি কাজটা করে যাচ্ছে। বা সেটা একটি বিষয় আপনার কথার উপরে ভিত্তি করে যে রাজ্য জুড়ে এত দুর্নীতি, তারপরে কোনো কর্মসংস্থান নেই। রাজ্য সরকার যখন 2011 সালে সরকারে আসে, তার আগে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল, 10,000 মাদ্রাসা গড়ে উঠবে, কর্মসংস্থান গড়ে উঠবে, যেখানে কোনো প্রতিশ্রুতি তিনি পালন করলেন না। তারপরও মানুষ কেন ভোট দিচ্ছেন, কেন নির্বাচিত করছেন? একটা সময় পাড়াতে যখন আমরা ছোট ছিলাম, পাড়ার যারা মোড়ল মাতব্বর গুণীজন ছিলেন, যারা
তারা পঞ্চায়েত ব্যবস্থাটা নিয়ে ভাবতেন, আমরা ছোটবেলায় দেখেছি। আমাদের এই পাড়ার রাস্তাটা খুব খারাপ, এখানে করতে হবে। এই পাড়ার টিউবওয়েলটা 100 ঘর একটা টিউবওয়েলের জল খায়, এখানে আর একটা টিউবওয়েল দিতে হবে। আমাদের পাড়াতে একটা স্কুল নেই, স্কুলের ব্যবস্থা করতে হবে। আমাদের গ্রামের রাস্তাটা মোরাম আছে, এটা সোলিং এর ব্যবস্থা করতে হবে। কথাটা ছিল আমাদের। এই সময়কালে ওটা এর জন্য মিডিয়াও দায়ী, এক শ্রেণীর মিডিয়া। হ্যাঁ, এক শ্রেণীর মিডিয়া দায়ী। মানুষের মধ্যে এমন একটা বিভ্রান্তকর প্রচার চালানো হলো, মানুষের মধ্যে আমি শুরু হয়ে গেল, আমরা থেকে আমিত্ব, আমি 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 কি পেলাম। এই যে জায়গাটা দেখবেন, কোনো জায়গায় আপনি খোঁজ নেবেন, বলবে না। বেশিরভাগ মানুষের মধ্যে আমি কি পেলাম। দেখুন, মানুষ অর্থনৈতিকভাবে দুর্বল, কাজ নেই, তাহলে একটা সামান্য পরিবারের একটা মহিলা একটা হাতে কিছু পেল। হ্যাঁ, এই যে বিষয়গুলো নিয়ে মানুষকে লোভে আক্রান্ত করে দিয়েছে, মানুষকে লোভী বানিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির যদি সব থেকে কৃতিত্ব দিতে হয় ওনাকে পশ্চিমবাংলার বুকে, যে মানুষকে উনি লোভী বানিয়েছেন। কিন্তু বাঁশের দাম মানুষকে লোভে পড়ে মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মানুষ তো পক্ষান্তরে মানুষেরই লস হচ্ছে। তার কারণ যখন এই একটি কোনো পরিষেবা তিনি গ্রহণ করছেন রাজ্য সরকারের, সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আবাস যোজনার যখন টাকা দেওয়া হচ্ছে বাড়িতে বাড়িতে প্রায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তখন চালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে মানুষ কখন সচেতন হবে? এটাই তো স্বাভাবিক। আপনাকে এক হাতে দিব, আমি ঠিক উল্টো হাত দিয়ে আপনার কাছ থেকে টেনে নেব। 1 কুইন্টাল চালে প্রায় 16 থেকে 1700 টাকা বৃদ্ধি এই কয়েক মাসের মধ্যে। একদম। এই আবাস যোজনা কেন্দ্র দিল না, কারণ হচ্ছে উনি হিসাব দেননি, তাই উনি বন্ধ করে দিয়েছে কেন্দ্র রাজা। আর ইনি রানী নিজের থেকে দিলেন, কারণ হচ্ছে সামনে উনার ভোট। আপনাকে যদি না দিই, তাহলে আপনার মাধ্যমে 20-30 হাজার টাকা আমার কারো কাছে যাবে না। একদম। তাহলে আমার যে কেউ আছে, তারা তো ঠিকভাবে পঞ্চায়েত ভোটের মতন জান লাগিয়ে বিধানসভা ভোটটা করবে না। এই তো হচ্ছে খেলা। একদম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আমাদের এই যে আলোচনা চালাচ্ছি, সে আলোচনার মধ্যে একাধিক বিষয় রয়েছে, আমরা একে একে অবশ্যই তুলে ধরবো। আরেকটি বিষয় আমরা বিপুলদার কাছ থেকে জানার চেষ্টা করবো। বিপুলদা, এই যে 25 থেকে 26 হাজার শিক্ষক, তারা শেষ হলো, তাদের পরিবার শেষ হলো, তাদের সন্তান শেষ হলো, তার পাশাপাশি আমরা একাধিক শিক্ষার্থীর কাছে আজকে পৌঁছেছিলাম। তারা অন ক্যামেরা না আসলেও তারা বলছে আমরা লেখাপড়া করে কি করব, যদি আমাদের দাদার আমার বাবার চাকরি এভাবে হারিয়ে যায়, তাহলে শিক্ষার প্রতি আমার আর আগ্রহ থাকছে না, শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি হচ্ছে। এর জন্য মূলত দায়ী কে, কি বলবেন আপনি? দেখুন, শুধুমাত্র 26,000 শিক্ষক শিক্ষিকার যে ক্ষতি হলো সেটা না, শিক্ষাটা পুরো সমগ্র জাতিকে একটা উন্নতির দিকে বহন করে। যে শিক্ষার যে আগ্রহটা বাস্তব, যে ছাত্রছাত্রীদের আগ্রহ মান কমে যাচ্ছে, এই শিক্ষার দুর্নীতির দায় মূলত সরকার, যে দায়িত্বটা তার সে দায়ী, তার যে সংস্থা সে দুর্নীতি করেছে, তার নেতা মন্ত্রী জেলে আছে, এবার দায়ী। এবং মমতা ব্যানার্জি নিজে দায়ী। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি বলছি, মমতা ব্যানার্জি এই দুর্নীতি যে নিজে করেছেন। কারণ যখন এসএসসির যখন নিয়োগ হয়ে গেল, অসাংবিধানিক অনিয়মভাবে নতুন সিট বাড়িয়ে দেওয়া হলো। এই নতুন সিটে নিয়োগ করা হলো কাদের? ওদের বাছাই করে, কি সেটা করতে পারে না। যখন নতুন সিট করে তখন সমস্ত আবার যারা পরীক্ষা দেবে তাদেরকে ইন্টারভিউ রাখতে হবে, কিন্তু বাছাই করে দিল, সেটা করতে পারে না। আর আমরা মনে করি, দেখেন, একটা স্কুলে একজন শিক্ষক মানে 30 থেকে 40 জনের উপকৃত হবে, বুঝতে হবে। তাহলে পরোক্ষণে তাদের জনসাধারণ লাভ হচ্ছে। একজন শিক্ষক যখন নিয়োগ হয় না, তার মানে কি 40টা পরিবার তাহলে সে বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে, ভালো শিক্ষা পেতে। কারণ শিক্ষার মান যদি না থাকে, শুধু ক্লাস বা ডিগ্রি হয়, সে অনেকে আছে যারা 11, আমি তা তো ছোটো করছি না, ক্লাস 10, এটা সরকারের একটা লজ্জা। ক্লাস 10, 12 পাস হয়ে নিজের নামটা সই করতে ঠিকঠাক জানে না, তারা কি করে হয়? তাহলে এই জায়গা থেকে
এই জায়গা থেকে যে সমগ্র জাতিকে দেখবে মোবাইলে আসক্ত করছে, গেমে, আর আসক্ত করছে কিসে, যে শিক্ষা থেকে যেন দূরে থাকে, শিক্ষা না গ্রহণ না করা যায়। কারণ শিক্ষা হলে তৃণমূলের দুর্নীতি একদম প্রশ্ন করবে, তৃণমূলের আপনার পাড়ার নেতা বলুন, সভাপতি বলুন, অঞ্চল প্রধান বলুন, আর আপনার অঞ্চল সভাপতি বলুন, ব্লক সভাপতি, এমএলএ, এমপি, প্রত্যেকে বলুন। আর দুর্নীতি আর টাকাটা এমন ভাবে করে দেওয়া হয়েছে, এমন ভাবে টাকা তোলা হচ্ছে যে মনে হচ্ছে অনেকে তৃণমূলে গর্ব করে বলে যে আমি ইনকাম, দুর্নীতির টাকা, সে টাকা তুলছে বা কাটমানি টাকা নিচ্ছে, প্লাস আদার্স। আজকে বলুন তো, ওষুধে দুর্নীতি, যে ডুপ্লিকেট স্লাইনের দ্বারা মারা গেল একটা বাচ্চা, সেটা একটা ধরা পড়লো বলে বাচ্চা মারা গেল বলে। তাহলে এই যে ওষুধের যে দুর্নীতি, তার জন্য কিন্তু কার্যকর ঘটনা। তারপরে আজকে স্বাস্থ্য দপ্তর, আমরা যে স্বাস্থ্য দপ্তরে চিকিৎসা করতে যাব, সেই যে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবো, সেই যে সঠিক ওষুধ দিচ্ছে, সেটা না। আচ্ছা, আমি কিছুদিন খবর দেখলাম যে প্রায় 700 ওষুধ রিজেক্ট করেছে, তারপরে আবার 738 দাম বাড়িয়ে দেওয়া হবে। এই যে দুর্নীতি, বললাম না, দুর্নীতি সমাজে ক্যান্সার। এই দুর্নীতি দ্বারা মানুষকে শিক্ষা থেকে দূরে রাখছে, যে মানুষের মধ্যে মাইন্ড সেট আপ হয়ে যায় যে শিক্ষা গ্রহণ না করে এই সরকারের বিরুদ্ধে কথা তুলতে পারবে না, কিছু করতে পারবে না, এবং সামাজিক যে মূল্যবোধটা ভেঙে দেওয়া হচ্ছে। এই সব কারণেই এই সমাজটাকে একবার পিছিয়ে দিয়েছে, বাংলাটাকে শেষ করে দিয়েছে। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমি এই বিষয়টা একটা কথা বলি। আপনি অবশ্যই ঠিক। আমাদের বিপুল ভাইকে জিজ্ঞাসা করলেন যে ওই যে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনীহা কমে যাচ্ছে, কারণ হীরক রাজার সিনেমাটা দেখেছেন কি বা দেখবেন? আমি আপনার দর্শকদেরকে দেখতে বলবো। ওখানে হীরক রাজা বলছেন, যারা যত পড়ে তারা তত প্রশ্ন করে, একদম, আর তারা তত কম মানে। মৌলবাদ, সাম্প্রদায়িকতাবাদ, যারা সাম্প্রদায়িক, যারা ধর্মগুরু, সাম্প্রদায়িক ধর্মগুরু, এদের কাজ হচ্ছে পড়াশোনা কম করো। এই সরকারটাও তাই, দুটো সরকারই তাই, যে এদের পড়াশোনা কম করাও, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও, ওরাকে কম জানাও। তাহলে কম জানলে কম বুঝবে, কম প্রশ্ন কম করবে এবং বেশি মানবে। বম, পিস্তুল, লাঠি, কোদালের বাঁট, উইকেট, হকি স্টিক ধরিয়ে দিতে সুবিধা হবে হাতে, ভোটটা করাতে সুবিধা হবে, লুটতারাজটা সুবিধা হবে। 25% 75%-এর যে ভাগটা অ্যাকাউন্টেন্ট এনে আসানসোলে বলেছিলেন দোলা সেন, রাজ্যসভার এমপি, পশ্চিমবাংলায়, আসানসোলও পশ্চিমবাংলায়, জঙ্গিপুরও পশ্চিমবাংলায়, ওখানেও যে হয় এখানেও যে হয় না, এটা তো নয়। এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে হবে। অতএব পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও। গরিব মানুষ, সরকারি যে শিক্ষা ব্যবস্থাটা, গরিব মানুষ যাতে তার ছেলে মেয়েকে না পড়াতে পারে, পূর্বের জায়গায় ফিরে যেতে হয়। অতএব বড় লোক যারা শ্রেণী, টাকাওয়ালা শ্রেণী, তাদের পদতলে আবার সেই গরিব মানুষকে নিয়ে দাসত্ব চালু করে রাখতে। সামন্ত। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা সকলেই অবগত যে আমরা যে বিষয়গুলি নিয়ে আজকে আমাদের অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায় সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে তুলে ধরলাম, সেই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আবারও আগামী দিনে অবশ্যই বলে দেন, যারা শিক্ষিত সমাজ পড়াশোনা করুক। আমরা ছাত্র আন্দোলন করেছি, ছাত্র আন্দোলন করার সময় আমাদের একটা স্লোগান ছিল, পড়ো এবং লড়াই করো, স্টাডি অ্যান্ড স্ট্রাগল। একদম, পড়াশোনা করো, হতাশার কিছু নেই, সমস্ত অন্ধকারের শেষে আলো ফুটবে। পড়াশোনা করতে হবে, নতুন প্রজন্মকে পড়াশোনার মাধ্যমে সেই লড়াইটা লড়তে হবে। শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করে লড়াইটা করতে হবে এবং তাদের নিজেদের যে অধিকারটা ছিনিয়ে নিতে হবে এবং অবৈধ পথ অবলম্বন টোটালি বর্জন করতে হবে। এই সরকারকে উৎখাত করতে হবে। ঠিক সঠিক পথ আসবে দেশে, রাজ্যে, মানুষ তার সেই রাস্তা ফিরে পাবে। এই ব্যবস্থাটা আমাদেরকে লড়াই করে করতে হবে। আপনার মাধ্যমে নিজের অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে। আপনার মাধ্যমে
আপনার দর্শককে এই জিনিসটা বার্তাটা আপনি দেওয়ার জন্য অবশ্যই, অনুরোধ করবেন। একদম। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, শুধু শিক্ষা নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আপনাকে সুশিক্ষার পাশাপাশি আপনার অধিকার আপনাকে নিজেকেই ছিনিয়ে নিতে হবে। অধিকার কখনো বসে পাওয়া যায় না, অধিকার কখনো কারো দিকে তাকিয়ে পাওয়া যায় না। সে অধিকার আপনাকে আপনার সংগ্রামের মধ্য দিয়েই ছিনিয়ে নিতে হবে। আজকে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে যে অশান্তি অরাজকতা চলছে, তার বিরুদ্ধে চোখে চোখ রেখে আপনাকে প্রশ্ন ছুড়তে হবে। আর আপনি সেই প্রশ্ন তখনই ছুড়তে পারবেন যখন আপনি শিক্ষা থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে পারবেন। তো আজকের আমাদের লাইভ সম্প্রচার এই পর্যন্ত। আমাদের নিউজ স্টুডিওতে এত পর্যন্ত সময় দেওয়ার জন্য বাসিন্দা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য। আমাদের পক্ষ থেকে আপনার দর্শকদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। বিপুলদা, আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ।